দর্শক আমন্ত্রণ চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই স্বপ্ন। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাইকে শুভেচ্ছা, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় ভূমিকম্প দুর্যোগ ও ব্যবস্থাপনা। ভূমিকম্প দুর্যোগ ও ব্যবস্থাপনা। আমাদের সাথে এক্সপার্টরা আছেন, বিল্ডিং নির্মাতারা আছেন, চারজন ব্যক্তিত্ব আছেন, তাদের সাথে কথা বলবো। আমার সর্ববামে আছেন মোহাম্মদ মনসুরুল হক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমার বামে আছেন তৌহিদা সুলতানা রুনু, রিয়েল এস্টেট পার্সোনালিটি, ব্যবস্থাপনা পরিচালক, অ্যাডভান্স হোম প্রাইভেট লিমিটেড। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার ডানে আছেন আবু হেলাল রশিদ রেজা, প্রকল্প পরিচালক, এডিসন রিয়েল এস্টেট লিমিটেড। আপনাকেও স্বাগত। আমার সর্বডানে আছেন আর্কিটেক্ট মোহাম্মদ নাজমুস সাকিব, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ইঞ্জিনিয়ার, শিকড় আর্কিটেক্ট লিমিটেড। ধন্যবাদ। রিয়েল এস্টেট ব্যবস্থাপনার সাথে বা ব্যবসার সাথে জড়িত তিনজন মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন। একজন ঝুঁকি হ্রাস বিষয়ে কাজ করছেন। ঝুঁকি হ্রাস বিষয়ে আপনার কাছে প্রথম যাব, কারণ আমরা ইতিমধ্যে শুক্রবার এবং শনিবার ঢাকায় বা ঢাকার খুব কাছে 4টি ভূমিকম্প হয়েছে পরপর। আপনার শক বলবো না মেইন শক বলবো আমরা বুঝতে পারছি না। তো ঢাকার মানুষ, ঢাকার আশেপাশের মানুষ সবাই আতঙ্কিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো 15 দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না হয় কোথাও না কোথাও গেলেন, কিন্তু ঢাকায় আপনি আমরা যারা থাকছি, যাদেরকে থাকতে হচ্ছে, যেতে পারছি না, যাদের ছুটি নেই, তারা কোথায় যাবে বা তাদের নিরাপত্তার ব্যবস্থা কী, তাদের ঝুঁকি হ্রাসের বিষয় কী বা সান্ত্বনার বাণী কী? দেখুন, প্রাসঙ্গিক একটা আলোচনা আজকে। বাংলাদেশ প্রকৃতিগতভাবেই একটি দুর্যোগ প্রবণ দেশ। জিওগ্রাফিক্যাল যে লোকেশনটা রয়েছে, এটাতে আমরা প্রায়শই বিভিন্ন ধরনের ন্যাচারাল ডিজাস্টার দেখি। তো ইতিমধ্যে আপনি যেটা বললেন যে ভূমিকম্প, আমরা গত কয়েকদিন ধরে আমরা এই যে ঢাকা সিটিতে যারা রয়েছি, যারা আমরা নগরে বাস করি, আমাদের জন্য এটা একটা বড় ধরনের একটা অ্যালার্মিং। আপনি যেটা বললেন যে এই যে ঝুঁকিতে আমরা রয়েছি, ঝুঁকিটা কিন্তু কমানো সম্ভব। এই যে আপনি একটু আগে পরিচয় করিয়ে দিলেন যে আমাদের 3 জন রয়েছে ডিরেক্টলি কনস্ট্রাকশন বা ডেভেলপিং সেক্টরে, মানে যারা কনস্ট্রাকশন বা বিল্ডিং ডেভেলপ করে বা বিল্ডিং তৈরি করে। সো ওনাদের একটা বড় ভূমিকা রয়েছে ঝুঁকিটা কমানোর জন্য। তো যেটা প্রাসঙ্গিক যে বিল্ডিং কোড, এই বিল্ডিং কোড গভর্নমেন্ট কর্তৃক নির্ধারিত হয়েছে। আমরা যদি বিল্ডিং কোডটা সঠিকভাবে মানে ফলো করি এবং বিল্ডিং কোড মেনে যদি আমরা বিল্ডিংটা বানাই, তাহলে আমি আমার নিজের জীবন সেভ করব এবং আমার ওই বিল্ডিংয়ে যারা থাকবে সবার জীবনে কিন্তু সেভ হবে। সো ওইটা এনশিওর করার দায়িত্ব কিন্তু এই যারা বিল্ডিং তৈরি করছে তাদের। আর ঝুঁকি কমানোর ব্যাপারে এখন যে বিল্ডিংগুলো হয়ে গিয়েছে, ঢাকা শহরে তো প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ বিল্ডিং হয়ে গিয়েছে। পুরনো ঢাকা তো অলরেডি অনেক আগে ডেভেলপ হয়েছে এবং ওই সময় আসলে বিল্ডিং কোডের ব্যাপারে এত বেশি স্ট্রং নির্দেশনা ছিল না গভর্নমেন্টের। সো ওই ঢাকা সিটির যে ভালনারেবল জায়গা কয়েকটা রয়েছে, এর মধ্যে মোহাম্মদপুর, মিরপুর এবং বিশেষ করে পুরনো ঢাকা। তো ওই জায়গার মানুষগুলোকে যদি আমরা প্রস্তুতিটা নিতে শিখাই, প্রস্তুতি এটা খুবই ইম্পর্ট্যান্ট। যে আমি ভূমিকম্প হওয়ার সময় আমি বিল্ডিংয়ের ভিতরে থাকলে আমি কি করব, বিল্ডিং কোড না মেনেও যদি হয়ে থাকে বিল্ডিংটা, তাহলে আমার এক্সিট পয়েন্টটা কি, বিল্ডিংয়ের ভিতরে থাকলে আমি এক্সিট কীভাবে নিব, আমি খুব দ্রুত আমি নিজেকে কীভাবে সেভ করব, আমার বিল্ডিংয়ের বাইরে যদি আমি রাস্তায় থাকি তাহলে আমি কিভাবে নিজেকে প্রোটেক্ট করব, আমি গাড়িতে থাকলে কিভাবে প্রোটেক্ট করব, এটা কিন্তু আমাকে জানতে হবে। সো জানাটা, প্রস্তুতি বা নিজে অ্যাওয়্যার করা, পাবলিক অ্যাওয়ারনেস, ঢাকা সিটিতে আমরা যারা থাকি তাদেরকে অনেক বেশি অ্যাওয়্যার করা, এটাই হচ্ছে একটা বড় ধরনের প্রস্তুতি এবং ঝুঁকি কমার একটা বড় একটা মাপকাঠি বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসবো তৌহিদা সুলতানা রুনু, ব্যবস্থাপনা পরিচালক, অ্যাডভান্স হোমস প্রাইভেট লিমিটেড। আপনারা মানুষের থাকার জায়গার ব্যবস্থা করে দেন, আপনারা ভবনগুলো তৈরি করে দেন। বাংলাদেশে বিল্ডিং কোড নিয়ে এরকম কোনো ঘটনা ঘটলেই আলোচনা হয়, মানে প্রথম আলোচকও বললেন যে বিল্ডিং কোড মেনে চলা। আমরা বিল্ডিং কোড মেনে বিল্ডিং তৈরি করছি কি? ধন্যবাদ আমার সহ আলোচক এবং যারা দেখছেন। দেখেন, যখনই বিল্ডিং নিয়ে কথা আসে তখনই ডেভেলপারদের কথা আসে,
আজকে যে হারে বিল্ডিং হচ্ছে আপনারা জেনে থাকবেন, যেহেতু আমি রিহ্যাবের ফর্মার ডাইরেক্টর ছিলাম 2 বার, বা আমি বর্তমানেও আছি কমিটিতে। রিয়েল এস্টেট সেক্টরের যে ডেভেলপাররা, মনে করেন আমাদের ছিল আগে 1200 মেম্বার, এখন ওখানে এসে দাঁড়িয়েছে 350+। এর বাইরে 7500 যারা রিহ্যাবের মেম্বার না, তারা রয়ে গেছে। এই যে কোড বলছেন, আমি একটা জিনিস সবচেয়ে প্রথমে যে জিনিসটা বলতে চাই উদাহরণ দিয়ে বোঝার স্বার্থে সবাইকে, আমরা যখন খুব বড় ডাক্তারের কাছে যাই, আপনি দেখবেন যে বড় ডক্টরের কাছে ভিজিট বেশি হয়, কিন্তু আমরা মেডিসিন ডক্টর কম দেয়, ডক্টরের ভিজিট বেশি হয়। ঠিক আমাদের আর্কিটেকচার বা আমাদের বিল্ডিংয়ের ক্ষেত্রে ছোট ডক্টরের কাছে গেলে দেখবেন যে উনি ভিজিট ওনার কম, হ্যাঁ, বাট উনি দেখবেন অনেকগুলো ওষুধ দিচ্ছে বা করতেছে, যেটাতে হয়তো এটা না হলে এটা কাজে লাগবে। আমি এটা বলার কারণটা হচ্ছে, আমরা কিন্তু যারা ডেভেলপার বিজনেস করি খুব কম লোক রয়ে গেছি যারা আমরা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট। আমরা মোস্ট অফ দ্য বেশিরভাগ আমরা ডিপেন্ড করি বড় বড় আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, অথবা আমাদের ইন হাউস রয়ে যায়। এখন আসেন, এই যে বললেন যে বিল্ডিং কোড বা এটার কথা, পুরান ঢাকার কথা নিয়ে আসলেন, এখানটায় বিল্ডিং কোডের আগে আমাদের প্রথমে দুর্নীতিটা বন্ধ করতে হবে। যেমন আপনি দেখেন যে এমনও কিছু বিল্ডিং আছে, আপনি দেখবেন ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, ওনারা একটা বাইরে ড্রয়িং অ্যাপ্রুভাল করতে, আমি কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে বলতেছি বসুন্ধরা বাদ দিয়ে, আমি কোড করে এই জন্যই বলতেছি দায়িত্ব নিয়ে, একমাত্র বসুন্ধরা আবাসিক এলাকা যেখানটায় আপনি ফ্লোর ঢালাই দেওয়ার আগে ওদের ইঞ্জিনিয়ার এসে চেক করবে, 3 দিন আগে আমি ঢালাইয়ের খবর দিব, তারপরে পারমিশন দেবে। এর বাইরে আপনি যান যে কোনো আবাসিক এলাকা, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আপনি দেখেন ওখানটায় গিয়ে ডেভিয়েশন, আপনার পারমিশন আছে 7 তলা করে বসে আছে 9 তলা। তো এখন ভূমিকম্পর যেহেতু আমাদের আলোচনার বিষয়বস্তু, প্রথমত হচ্ছে নেচার জাস্টিস। আমরা প্রতিরোধ বা প্রিকৌশন আমরা এসব করতে পারবো, কিন্তু প্রকৃতির আমাদের যে নতুন 2020 আইন যেটা হয়েছে, ওখানটায় কিন্তু আমাদের যে বিল্ডিংগুলো বর্তমানে হচ্ছে, এগুলো কিন্তু আমাদের 7.5 রিক্টার স্কেল পর্যন্ত সহনীয় মাত্রায় আসতে পারে। তো এখন যেখানটায় আমরা পাইলিং করতেছি, আমরা কিন্তু আমরা সিটু পাইল করতেছি, কাস্টিং পাইল করতেছি, কেউ কিন্তু ওই 75, বসুন্ধরায় কোনো জায়গায় 75 থেকে 80, 90 ফিটও পাইল লাগতেছে। যেখানটায় সবচেয়ে বিপদে যে জায়গাটা আমরা পড়বো, কয়েকদিন ধরে ভূমিকম্প নিয়ে হওয়ার পরে আমাদের রিহ্যাব থেকে আমরা এটা নিয়ে বসছি এক্সপার্টদের সাথে, যেহেতু আমরা এই ব্যবসাটা করি, আমাদের তো মানে জবাবদিহিতাও রয়ে গেছে, যেমন চ্যানেলের কাছে তেমনি আমাদের ক্লায়েন্টদের কাছেও রয়ে গেছে। সত্যিকার অর্থে আমাদের যে বিল্ডিং কোড অনুযায়ী ওটা কেউ মানছে না মোস্ট অফ দ্য। অবশ্যই যারা ব্র্যান্ড হয়ে গেছে বা আমাদের মতন যারা একটু সচেতন, হ্যাঁ, এটার সংখ্যা খুবই কম। তো এই কারণে সরকারকে উদ্যোগ নিতে হবে। সবচেয়ে বড় জায়গাটা ছিল রাজুক থেকে শুরু করে যে মনিটরিং, দেখেন ছাড়পত্রের ব্যবস্থা ছিল আমাদের আগে, সেটা ছাড়া গভর্নমেন্টের কিন্তু রুলসগুলো রয়ে গেছে, কিন্তু কার্যকারিতা নাই। কিন্তু সব জায়গায় দুর্নীতি থাকার কারণে আপনি দেখবেন যে অনেক বিল্ডিং, বড় বড় বিল্ডিং, মানে যমুনা মার্কেট থেকে শুরু, এগুলো কিন্তু লেটেস্ট বিল্ডিং, দেখবেন এটা হেলে পড়ছে, এই হয়েছে, ওনারা কিন্তু বাইরে থেকে নিয়ে এসেছেন, কিন্তু আর্কিটেক্ট, ডিজাইনার সব কিন্তু বাইরের থেকে। তাহলে আমাদের সয়েলের ব্যাপার রয়ে গেছে। তো এটা না একটা পুরো কমপ্লিট একটা কাজ, সয়েল টেস্ট থেকে শুরু করে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, আমরা সবাই ভাবি আমরা সয়েল টেস্ট করে ফেলেছি, ওকে ফাইন, আমরা বুয়েট টেস্ট করতেছি, বাট নো, এই যে যত সয়েল টেস্ট যে কোম্পানি রয়ে গেছে 117টা, এর মধ্যে একটাও বুয়েট টেস্ট করে না। বুয়েট থেকে যখন আমি যে দিব, এটা আমার মনে হয় 5% ডেভেলপারও বুয়েট থেকে টেস্ট করে না। হ্যাঁ, তো কারণগুলোর মধ্যে আপনি যেহেতু ডেভেলপার হিসাবে বলছেন, শুধু ডেভেলপারের উপরে বর্তায় না, এটা সচেতনতা দরকার, যিনি ল্যান্ড ওনার তারও সচেতনতা দরকার, সব মিলিয়ে। আপনাকে ধন্যবাদ। আসবো আপনার কাছে আবু হেলাল রশিদ রেজা। অনেকগুলো কথা বললেন তৌহিদা সুলতানা রুনু, দুর্নীতির কথা বলেছেন, বিল্ডিং কোড মানা না মানার বিষয়ে বলেছেন, রাজুকের কথা বলেছেন, পরিদর্শনের কথা বলেছেন, মনিটরিংয়ের কথা বলেছেন। মনিটরিংটা হচ্ছে না, ছাড়পত্রের ব্যাপার ছিল, হচ্ছে না। আসলে কি তাই? যদি এমনই হয় তাহলে আমরা সবাই তো ঝুঁকির মধ্যেই থাকছি। ধন্যবাদ তারেক ভাই। আসলে আমরা যে সময়টা দিয়ে যাচ্ছি, একটু আতঙ্কের ভিতরেই যাচ্ছি সবাই, কারণ পরপর অনেকগুলো ভূমিকম্প হলো। এখন আমরা দেখতে পারি আমরা বর্তমানে কোথায় আছি। আমরা বর্তমানে যে জায়গায় আছি, আমাদের ঢাকা মানে বাংলাদেশ কিন্তু 3টি টেকটনিক প্লেটের কেন্দ্রস্থলে রয়েছে।
তার মানে আমাদের সবসময় একটা ভূমিকম্প প্রবণ জায়গা। আমরা কি এতদিন এটা চিন্তা করেছি? না, করিনি। যখন আমরা ফেস করলাম যে না সামনে ঝুঁকি রয়েছে, তখন আমরা সচেতনতা হওয়া শুরু করেছি। এটা আরও আগে থেকে করা উচিত ছিল। তো এখন আমি যেটা বলতে পারি যে আমরা প্রেজেন্ট, যেহেতু আমাদের বাংলাদেশের ঢাকার, বিশেষ করে ঢাকার অঞ্চলটা, এখানে মাটি অনেক সফট, প্লাস হচ্ছে অনেক আনপ্ল্যান কনস্ট্রাকশন রয়েছে। তো এগুলো থেকে কিভাবে বের হয়ে আসা যায়, আমাদের স্ট্রাকচারাল চেকিং দরকার। যেই সব বিল্ডিংগুলো কী অবস্থায় রয়েছে তাদেরকে আমরা কিভাবে রেট্রোফিটিং করতে পারি, নতুন করে ইউজ করতে পারি কিনা, তাদেরকে মার্কিং করে দিই কোনটা রেড, কোনটা গ্রিন, কোনটা ইয়েলো, কোনটা অ্যাবেন্ডন করতে হবে। এই জিনিসগুলো বর্তমানে করা দরকার, এখনই শুরু করা দরকার। এটা আগেও হয়েছিল, সেটা ভূমিকম্পের কারণে না, জি কয়েকবার হয়েছে, কয়েকবার কিন্তু হয়েছে। সেসব But ভবন তো ভাঙা হয়নি। এখন জিনিসটা একটু অ্যালার্মিং। এখন হচ্ছে আমাদের সিরিয়াসলি জিনিসটা চিন্তা করা উচিত। আর আমরা যারা রিয়েল এস্টেট বা ডেভেলপার আছি, আমরা চেষ্টা করছি আমাদের বিএনবিসি কোড ফলো করে বিল্ডিংটা করার জন্য, তাহলে মোটামুটি একটা সেফ পজিশনে আমরা থাকতে পারি। এরপরেও ভবিষ্যতে যেহেতু আমাদের এটা ভূমিকম্প প্রবণ এবং অনেক এক্সপার্টরা বলছেন যে ভূমিকম্পের মাত্রা আরও বেশি হতে পারে, তাহলে আমাদের টেকনোলজি আরেকটু আপগ্রেড করা উচিত আমার মনে হয়। আমরা যদি দেখি জাপানের দিকে তাকাই, জাপান ভূমিকম্প প্রবণ এরিয়া, তারা কিন্তু অনেক ধরনের টেকনোলজি ইউজ করছে, বিয়ারিং ইউজ করছে, ড্যাম্পার ইউজ করছে তাদের বিল্ডিংগুলোকে স্টেবল করার জন্য। তো যেহেতু আমরা অর্থনীতি একটু পিছিয়ে আছি, আমরা টেকনোলজিতে একটু পিছিয়ে আছি, তো আমাদের উচিত আস্তে আস্তেও সেই দিকে ধাবিত হওয়া, যে না আমাদের বিল্ডিংগুলো আমরা আস্তে আস্তে ওভাবে সেফভাবে তৈরি করব যাতে পরবর্তীতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে সেফ থাকতে পারি। ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত যেতে হবে তো, জি তাই না? নাজমুস সাকিব, আপনার কাছে আসি। জাপানি টেকনোলজির কথা বলেছেন। জাপান ভূমিকম্প প্রবণ দেশ, সেখানকার ভবনগুলো নির্মাণ করা হয় ওই ভূমিকম্প বিবেচনায়, তারা দোলে, আমরা যতদূর শুনেছি বা দেখেছি। বাংলাদেশে এই টেকনোলজির কথা বললেন, আমরা কি ব্যবহার করতে পারছি বা পারছি না কেন? জাপান তো অনেক অ্যাডভান্স লেভেলে বিল্ডিং কনস্ট্রাকশনটা অ্যাডপ্ট করে ফেলেছে, কিন্তু আমি একটু হলিস্টিক্যালি ব্যাপারটা বলি। আমাদের দেশে একটা কোড আছে, ন্যাশনাল বিল্ডিং কোড, বিএনবিসি। আমরা এখন পর্যন্ত এটাকে অ্যাডপ্ট করতে পারি না। এটা যদি আমি বলি, এটা রিভাইজড হয়েছে একবার 17 সালে, লাস্ট হয়েছে 20 সালে। এখন পর্যন্ত কে এটাকে রিভাইজ করবে তার অথরিটি নাই। 17 সালে করেছে এটা হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, আর 20 সালে করেছে এটা পিডাব্লিউডি। তো এই যে একটা বিএনবিসি, যেটা আমাদের কোড, এই কোড মেনেই আমাদের সমস্ত বিল্ডিং ডিজাইন করা উচিত। সেই কোডটা প্রতি বছর কে রিভাইজ করবে এর পার্টিকুলার কোনো অথরিটি নেই। আমরা ওই অ্যাডভান্স টেকনোলজিতে পরে যাচ্ছি, বা যাওয়া যায় কিনা সেটা অনেক পরের ব্যাপার। আমরা এই কোড প্রতি বছর কে রিভাইজ করবে সেই অথরিটি নেই। গত একটা প্রোগ্রামে আমানত স্যার, ডক্টর খান মাহমুদ আমানত বুয়েটের প্রফেসর, উনি আমাদেরকে অ্যাওয়ার্ড করেছেন যে আমরা যেন সবাই একটা কথা তুলি বা সবাই পার্সু করি যে এই বিল্ডিং কোডটাকে যেন আবার রিভাইজ করা হয়। তো এটা কেন পার্সি করার ব্যাপার হবে? এটা তো রাষ্ট্র প্রতিনিয়ত এটা রিভাইজ করার উদ্যোগ নেবে এবং এটার জন্য একটা নির্দিষ্ট অথরিটি থাকবে যে এই বিল্ডিং কোডটাকে প্রতি বছর রিভাইজ করবে, এটা কারেকশন করবে, এটা নতুন নতুন টেকনোলজি অ্যাডাপ্ট করবে, কি কি করার দরকার সেটা মনিটরিং করবে। এটা কোনো অথরিটিই নাই। আমাদেরকে কেন এটাকে প্রতিনিয়ত জনমত তৈরি করতে হবে? এত বড় একটা ইস্যু, যে কোড মেনটেন করে সারা বাংলাদেশে বিল্ডিং হবে, সেই কোডটাকে রিভাইজ করার জন্য বুয়েটের একজন প্রফেসর আমাদেরকে বলছেন যে এটা জনমত তৈরি করতে। আমরা কোথায় আছি? জাপান তো অনেক দূরে। আমি খুব অবাক হই যে আমরা এমন একটা জায়গাতে বসবাস করছি যে এখানে সারা বাংলাদেশে যেভাবে র্যাপিড কনস্ট্রাকশন হচ্ছে বা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটা যেভাবে ম্যাস ভলিউমে আসছে, সেখানে আমরা তো একটা কোড মেনেই চলবো, তাই না? একটা মাস তার মানে কোড নাই? কোড আছে, কিন্তু কোডটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে ধরনের ইনিশিয়েটিভ নেওয়া দরকার সেটা কিন্তু হচ্ছে না। এই যে আমরা ইঞ্জিনিয়াররা যারা ডিজাইন করছি তারা হয়তো কোড মেনে ডিজাইন করছি, কিন্তু যারা কনস্ট্রাকশন করছে তারা এই ডিজাইনটা ফলো করে করছে কিনা, এবং এই কোড অনুযায়ী ডিজাইনটা হয়ে অ্যাপ্রুভাল হচ্ছে কিনা সেটা দেখবে কে? রাজুক রিসেন্টলি, আগে তো শুধু আর্কিটেকচারাল ড্রয়িংয়ের উপরেই পারমিশনটা দেওয়া হতো, রিসেন্টলি স্ট্রাকচারাল ড্রয়িং তারা নিচ্ছে, কিন্তু এটা কি কে দেখছে যে আদৌ কোড মেনে করা হচ্ছে কিনা? বা এটা ডিজাইনটা অ্যাপ্রুভ হওয়ার পরে যখন কনস্ট্রাকশনের ফেজে যাচ্ছে, কে এটা ইনশিওর করছে যে এই প্রত্যেকটা জিনিস
কোড মেনেই হচ্ছে। এখন এই কোডটা প্রথমে বললাম যে এই কোডটা রিভাইজ করার ব্যাপারেই কোনো অথরিটি এখন নাই। তারপরে আসেন আমরা অ্যাপ্রুভাল প্রসেসে আসি। আমরা যারা ডিজাইন করি, ডিজাইন করার পরে এটা অ্যাপ্রুভাল সেকশনে যায় বা অথরিটির কাছে যায়, রাজুকের কাছে যায়। রাজুক এটা জাস্ট নামে মাত্র ড্রয়িংগুলো জমা নেয়, নিয়ে এটা অ্যাপ্রুভাল দিয়ে দেয়। এটা প্রত্যেকটা ডিজাইন আমার মনে হয় যে ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করা দরকার। এবং এই যে আপনার যে অডিট, ইঞ্জিনিয়ারিং সেফটি, আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল সেফটি অডিট হওয়া উচিত প্রত্যেকটা ডিজাইনে। আমি একটা পার্টি, আমি ডিজাইনটা সাবমিট করলাম, কে এটা ভেরিফাই করছে? কে এটাকে মানে ভেরিফাই করে বলছে যে না আমার ডিজাইনটা ঠিক আছে? ডিজাইন ফেজে এই ভেরিফিকেশনটা দরকার, এই অডিটটা দরকার। তারপর যখন ইমপ্লিমেন্টে যাচ্ছে তখন দরকার এটা প্রপারলি ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে কিনা। আমরা শুধু অ্যাপ্রুভাল দিতেই হিমশিম খেয়ে যাই। গত কয়েক বছরে তো অ্যাপ্রুভাল প্রসেস প্রায় বন্ধই হয়ে আছে। অ্যাপ্রুভাল যদি আমরা প্রপারলি দিতে না পারি, সেটা মনিটরিং করতে না পারি, সেই অনুযায়ী বিল্ডিং হচ্ছে, আমরা একটা আর্থকুইক হলেই সবাই বসে যায় আলোচনার টেবিলে, এটা খুবই ব্ল্যান্ডার। ধন্যবাদ। আসবো আপনার কাছে মনসুরুল হক। আমি একটু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। 2023 সালে তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। আমি ওই ভূমিকম্প কভার করতে গিয়েছিলাম 6 ফেব্রুয়ারি এবং 20 ফেব্রুয়ারি। এখন সেখানে দেখেছি তুরস্কের টেকনোলজি এবং তুরস্কের আইন কানুন কিন্তু আমাদের চেয়ে আরও উন্নত এবং ব্যবস্থাপনাও উন্নত। আফাদ আছে ওনাদের যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, আফাদ বলা হয় পৃথিবীর তৃতীয় উন্নত এবং সক্ষম একটি উদ্ধারকারী প্রতিষ্ঠান। তাদের ব্যবস্থাপনাও ওখানে দেখেছি এবং সেখানে দেখেছি যে ওখানেও এই যে কথাগুলো আমরা বলছি, কিছু কিছু প্রতিষ্ঠান বিল্ডিং কোড মানেনি এবং তাদেরকে কিন্তু সাথে সাথে গ্রেপ্তার করা হয়েছে। ওখানে দেখেছি প্রায় 6 লাখের মতো মানুষ মারা গেছে। অনেক মানুষ, আমি 2-3টে শহরে, হাতাই, আন্তাকিয়া, গাজিয়ান্তেপ, 3টে শহর দেখার সৌভাগ্য হয়েছে যে একটা সময় শহরের বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে, কোনো মানুষ নাই। আফটার শক হলো একটা 20 ফেব্রুয়ারি, সেই রাতে আমি ওই আন্তাকিয়াতেই ছিলাম। ওখানে 6 জন মানুষ মারা গেছে। শুধু পরে জানা গেল যে তারা তাদের জরুরি জিনিসপত্র নেওয়ার জন্য বিল্ডিংয়ে প্রবেশ করেছিল। এখন আমাদের এখানে এত জনবহুল মানুষ, এই মানুষগুলো বাঁচানোর জন্য জনসচেতনতা যেমন ব্যাপার, কোড এবং আইন এবং দুর্নীতির কথা যে আপা বললেন, এগুলো কে দেখবে? খুব প্রাসঙ্গিক। দেখুন, দুর্নীতি এবং দুর্যোগ আমি মনে করি একই প্যারামিটারে রয়েছে। দুর্নীতি যখন বেশি হবে, দুর্যোগ তত বেশি হবে। আপনি দেখুন, রাজুক একটা প্ল্যান অ্যাপ্রুভাল দিচ্ছে, নিশ্চয়ই ওই ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ার সাবমিট করছে, তার কিন্তু বিল্ডিং কোড মেনেই, বিল্ডিং কোডে কি যে কতটুকু সয়েল টেস্ট করা উচিত, সয়েল টেস্টের রেজাল্ট অনুযায়ী তার ওই কলামগুলো কেমন হওয়া উচিত, রাস্তা, বাড়ির সামনে রাস্তা কতটুকু প্রশস্ত থাকা উচিত, কতটুকু জায়গা ছাড়া উচিত। তো অনেকাংশে ওনারা নিজেরাও বললেন যে অনেকাংশে বিল্ডিং কোড না মেনে বিল্ডিংগুলো হচ্ছে। তার মানে কি? দুর্নীতি হচ্ছে। যে ইন্সপেকশন করছে সে দুর্নীতি করছে এবং যে বিল্ডিং বানাচ্ছে, বিল্ডিংয়ের মালিক বা ইঞ্জিনিয়ার, তারাও কাইন্ড অফ দুর্নীতি করছে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি এই দুর্নীতির বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ নিয়েছি? আমরা কি কোনো বিল্ডিং যখন দাঁড়িয়ে যায়, ইন্সপেকশনের পর আমরা দেখে যখন আমরা বুঝতে পারছি যে এটা বিল্ডিং কোড মেনে করা হয়নি, বিল্ডিংয়ের সামনে যতটুকু রাস্তা থাকা দরকার সেটা মেনে করা হয়নি, সেই বিল্ডিংটাকে কি আমি নাগরিক সুবিধা থেকে কোনো রকম কোনো ইনস্ট্রাকশন দিচ্ছি? ঢাকা সিটি কর্পোরেশনের উচিত ওই বিল্ডিং কোড মানা হয়নি, ওই বিল্ডিংয়ের পানির লাইন বন্ধ করে দেওয়া। ডেস্কোর উচিত বা যারা ইলেকট্রিক সাপ্লাই দেয় তাদের উচিত ঢাকা সিটি কর্পোরেশন থেকে ইনস্ট্রাকশন দেওয়া যে তার বিল্ডিংটা বিল্ডিং কোড মেনে করা হয়নি, রাজুকের অ্যাপ্রুভাল অনুযায়ী হয়নি, তাকে তুমি ইলেকট্রিক সাপ্লাই দিবা না। যদি এই ধরনের কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয়, বাংলাদেশে তথা ঢাকা শহরে দুর্যোগ আরও বাড়বে। বিল্ডিং কোড না মানার কারণে প্রচুর মানুষ হতাহত হবে। আপনি যেটা বললেন যে গ্রেফতার করা হয়েছে, আপনি নিজেও ছিলেন সামনে। তো এই টার্কিতে বা এই তুরস্কে আমরা যে গ্রেপ্তারের, বাংলাদেশে কয়টা বিল্ডিংয়ের মালিক বিল্ডিং কলাপস করার আগে গ্রেপ্তার করেছে বিল্ডিং কোড না মানার কারণে, সেটা এখন প্রশ্ন। তো তাহলে এই যে দুর্নীতিটা হচ্ছে, দুর্যোগও বাড়ছে বাংলাদেশে, ঢাকা শহরের হাজার হাজার মানুষ এই কারণে হতাহত হবে। এবং আমি আরেকটা জিনিস যেটা বলতে চাই, ঢাকা শহরে যদি দুর্যোগ বা ভূমিকম্পের কারণে যদি বিল্ডিং কলাপস করে, একটা মানবিক দুর্যোগ হবে। মানবিক, একে তো হচ্ছে বিল্ডিং ভেঙে গেল, মানুষ মারা গেল, আর কিছু মানুষ থাকবে বিল্ডিংয়ের মাঝে আটকে থাকবে,
তাদেরকে যে ফায়ার সার্ভিসের গাড়ি ওই বিল্ডিং পর্যন্ত আসতেই লাগবে তার 2 দিন, কারণ বিল্ডিং আর বিল্ডিং, সামনে শুধু ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারবে না, হাজার হাজার মানুষ আটকে থাকবে, তারা চিৎকার করবে, আর্তনাদ করবে, আমরা শুধু হয়তো বা কিছু মিডিয়া থাকবে, আমরা ক্যামেরায় দেখবো তারা চিৎকার করছে, তাদেরকে আমরা বাঁচাতে পারবো না। তো আমাদের এখন থেকে অ্যাওয়ার হওয়া উচিত, দুর্নীতি বন্ধ করা উচিত, দুর্যোগ কমানো উচিত। তৌহিদা সুলতানা রুনু, বিল্ডিং কোড রিভাইজ কে করবে, তাই তো? আপনাদের পক্ষ থেকে কি রাজুকের সাথে কোনো যোগাযোগ রিহ্যাবের পক্ষ থেকে হবে বা করা হয়েছে? দেখেন, রিহ্যাবের পক্ষ থেকে আমাদের রিহ্যাবের একটা মিডিয়া সেল রয়ে গেছে। এখানটায় উন্মুক্ত জায়গা, যেখানটায় অনেক কমপ্লেন করা যায় ডেভেলপারদের বিরুদ্ধে বা যে কোনো কিছু নিয়ে কমপ্লেনের জায়গা রয়ে গেছে। আমাদের ওখানটায় লিগাল আমরা অ্যাকশন নিই। তো আমাদের যে বললেন রিহ্যাবের, এই যে ভাই একটু আগে বললো যে কোনো একটা আলোচনা করলে, আজকে ড্যাপ নিয়ে আমরা লাস্ট 5-6 ইয়ার্স থেকে করতেছি, এখন এসে একটা খসড়া বের হয়েছে, গত সপ্তাহে গেজেট আসলো ড্যাপের। এই যে ড্যাপের যে নতুন যে আমাদের যে গেজেটটা তৈরি হলো, তখন কিন্তু ভূমিকম্পের এই জিনিসগুলো ছিল না, এই যে জলাশয় ভরাট, তারপরে এগুলো আইন কানুন মেনে। আমার মনে হয় যে ওখানেও কিছু রিভাইজ আসবে রিসেন্ট। এখন আপনি যে প্রশ্নটা করলেন আমাকে, যে উনি বলল বা রাস্তাঘাট এরকম, আপনি কি পৃথিবীর কোথাও দেখেছেন যে গ্যাস পাইপে লাইনে যায়? আমাদের যে শত শত গ্যাস লাইনগুলো রয়ে গেছে, পৃথিবীর কোথাও এভাবে গ্যাস যায় না। গ্যাসকে প্রসেস করে ওটা ইলেকট্রিক ওয়েতে নিয়ে তারপরে সাপ্লাই দেওয়া হয়। তো আমাদের কোড তো মানাই হচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হলো, উনি বললেন যে আমাদের 2 ভাই বললেন যে এটা দেখবে কে, মনিটরিং করবে কে? প্রত্যেকটা সেক্টর রয়ে গেছে, কিন্তু সেই এক্সপার্ট নাই। আমরা বলতেছি দুর্নীতি, বলতেছি সব কিছু বলতেছি, ডেস্কো, ডেসা, তারপরে তিতাস, রাজু, কিন্তু ওখানটায় লোক কোথায়, এক্সপার্ট কোথায়? দেখবেন 2 দিন পর পর যাচ্ছে একটা টিম, টয়লেট কিভাবে তৈরি হবে, আধুনিক টয়লেট কিভাবে তৈরি করতে হবে, চলে যাচ্ছে 20 জনের টিম। তার রেজাল্টটা কি? কোথায় যাচ্ছে? বিভিন্ন দেশে যাচ্ছে। কিছুদিন আগেও তো গেল কি, যে কিভাবে আধুনিক টয়লেটকরণ, কাদেরকে নিচ্ছে দেখেন, কাদেরকে নিতে হবে। আমাদের তো একটা জেনারেশন তৈরি করতে হবে। আমরা যারা চলে যাচ্ছে, আমাদের নেক্সট জেনারেশন তো এই জায়গাগুলো ধরবে। যিনি 1 বছর পরে রিটায়ারমেন্টে যাবে, যে সচিব বা এডিশনাল সেক্রেটারি, উনাকে পাঠাচ্ছেন, উনি হিসেবে 3 মাস পরে উনি রিটায়ারমেন্টে গেছে। তাহলে আমাদের গোড়াতেই ভুলগুলো রয়ে গেছে। এই যে এক্সপার্টগুলো, এরা যে প্রচুর পরিমাণে দেখবেন যে আধুনিক, এই যে যেটা আমাদের জাপানি টেকনোলজি বললো, যেটা যে আমাদের যে সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে হলো, সিস্টেমটাকে কি, না বিয়ারিং সিস্টেম, যেটা আমি ইয়েটা ভুলে গিয়েছিলাম। এই যে বিয়ারিং সিস্টেম আমাদের কিন্তু বাংলাদেশে, আপনি ওনাকে প্রশ্ন করেছেন, বাংলাদেশে কিন্তু 4টা অলরেডি বিল্ডিং হয়েছে আমাদের বিয়ারিং সিস্টেমের। বিয়ারিং সিস্টেমে জাপানে 18 তলা, 20 তলা, 30 তলা পর্যন্ত উদাহরণ আছে। কিন্তু বিয়ারিং সিস্টেম ওদের তো এক্সপার্ট রয়ে গেছে। আমাদের দেশে যে করছে, আদৌ এটা কি বিয়ারিং সিস্টেম হয়েছে কিনা? আমি শুরুতে কি বললাম, আমরা বিল্ডিং নিয়ে উপরে কথা বলতেছি, আমরা যে সয়েল টেস্টটা করতেছি সেটা একটাও বইয়ের টেস্ট হয় না। সয়েল টেস্টেই তো গলদ রয়ে যাচ্ছে। আমরা 80 ফিট 90 ফিট নিচে যাচ্ছি পাইলিংয়ের, আমরা জানি না। একটা টেস্ট করা হয়েছিল, ওরা আসছিল কোথা থেকে, একটা এক্সপার্ট, একটা টেস্ট করে দেখা গেছে যে 20% ওই আমাদের পাইলিংয়ের প্রবলেম রয়ে গেছে। সো আপনার 4টা পা, আমার পাই যদি না থাকে, তাহলে আমরা যে বলতেছি আগে ব্রিক ওয়ালের বিল্ডিং হতো, 95-এর পর থেকে আমরা স্ট্রাকচারে চলে গিয়েছি। তাহলে বলেন, বিয়ারিং সিস্টেম তো দূরের কথা, আমরা বিল্ডিংই তো করতে, আমরা কোড মানলাম, সব কিছু করলাম, আমরা সব কিছু করলাম, তো আমাদের লাভটা কি? যদি আমাদের মাটির নিচেই রয়ে যায় আমাদের গলদ, আমাদের সয়েল টেস্টে, কারণ সয়েল টেস্ট বলে দিবে যে আপনার বিল্ডিংটা কতটা পাইল হবে, আপনার স্ট্রাকচার কি হবে, ডিজাইনটা কি হবে, ওটা সয়েল টেস্ট দিয়ে আসে। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন যেটা ছিল আমি এটা শেষ করি। আপনি আমাকে যেটা বললেন যে বিল্ডিং কোড মেনে, তো বিল্ডিং কোডের ক্ষেত্রে আমি আবারও বলবো, ওনার সাথে সহমত পোষণ করে, আমাদের যে এই যে কোড মানা হচ্ছে কিনা বা দেখা হবে, এরকম কোনো এক্সপার্ট নেই। 2-1 জন যারা রয়ে গেছে, তারা এত ধরাছোঁয়ার বাইরে, তা ওনারা বেশিরভাগ সময় বিদেশেই কনসালটেন্সি করেন। ধন্যবাদ আপনাকে। আবু হেলাল রশিদ রেজা, আসলে কি তাই আমাদের কনসালটেন্সি বিদেশি হয় এবং যারা এক্সপার্ট আছে তারা ধরাছোঁয়ার বাইরে? আমাদের আসলে দুইভাবে চিন্তা করতে হবে। আমাদের বুয়েটের আমাদের একটা ভালো প্রতিষ্ঠান, তাদের এখানে অনেক ভালো কনসালটেন্ট রয়েছে। তাদের থেকে যদি আমরা টিম করে যে বিভিন্ন জায়গায় অ্যাসেসমেন্টে করি, তাহলে হয়তো যে আমি আপুর সাথে একমত যে আমাদের এই জিনিসটা অনেকখানি কমে আসবে।
যে ভালো একটা টিম দেখে আমরা বিভিন্ন জায়গায় অ্যাসেসমেন্ট করলাম, রিয়েল এস্টেট কোম্পানিগুলো, তারপরে যে আপা বললো যে ফাউন্ডেশনের কাজগুলো, এই জিনিসগুলো অ্যাসেসমেন্ট করলে অনেকাংশেই আমাদের মানে ভিত্তিটা আমাদের শক্ত হবে। ভিত্তি শক্ত হলে আমাদের উপরে সুপার স্ট্রাকচার শক্ত করা যাবে। তো এই জিনিসগুলো অ্যাসেসমেন্ট করলে মনে হবে এটা আমাদের সরকারের কাছে আবেদন, আমাদের সবার কাছে আবেদন যে আমরা যেন এই অ্যাসেসমেন্টগুলো চালু রাখি। আর আরেকটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই যে আমরা সবাই চেষ্টা করি যে ইকোনমিক ডিজাইন করার জন্য। আমরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে প্রেশার দিই যে কীভাবে কম খরচে বিল্ডিংটা করার জন্য, তাদেরকে প্রেশার করি। কোড ফলো করার পরেও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে এমনভাবে ডিজাইন করে যেন সেটা আর্থকোয়েক রেজিলিয়েন্ট হয়, ডিজাইন এফিসিয়েন্ট হয়, আমরা যেন ডিজাইনে কম্প্রোমাইজ না করি। এই সচেতনতা আসলে আমাদের পার্সোনাল ডেভেলপার, রিয়েল এস্টেট এবং যারা পার্সোনালি বিল্ডিং করছে তাদের ভিতরে দরকার। তাহলে মনে করি যে কিছুটা হলেও আমরা সেফ থাকবো। ধন্যবাদ আপনাকে। নাজমুস সাকিব, আপনাকে দিয়ে শেষ করব। আপনি তো ভয় ধরানোর কথা বলেছিলেন, এখন আসার কথা শোনান। আমি একটু আসার কথা বলতে চাই। আসলে আমাদের এখন যে স্ট্রাকচারগুলো হচ্ছে এটা অনেকটাই আমাদের যারা ইঞ্জিনিয়াররা ডিজাইন করছেন অনেকটাই বিল্ডিং কোড মেনেই ডিজাইন করছেন এবং এটা আর্থকোয়েক রেজিস্ট্যান্ট হিসাবেই আমরা চিন্তা করছি। নাহলে এই যে গত যে ভূমিকম্পটা হয়ে গেল এতে অনেক ক্ষতির সম্মুখীন আমরা হতাম। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি পরীক্ষিত যে বর্তমানে যে স্ট্রাকচারগুলো হচ্ছে সেগুলো যথেষ্ট ভালো হচ্ছে আগের তুলনায়। একটু মেসেজটা দেন যে রিক্টার স্কেল কত, এই যে আর্থকুইক করতেছে রিক্টার স্কেলটা বলে দেন এখন কত রিক্টার স্কেলে তো আমরা 7.5 বা কোথাও 8 ধরেই কাজ করছি। তো আমি আরেকটু বলি যে আসলে ভূমিকম্প যদি এখন আমাদের যে এক্সিস্টিং যে সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে যতটা আমরা ক্ষতি কমানো যায়, মিটিগেট করা যায়, এই জন্য আমাদেরকে এক্সিস্টিং স্ট্রাকচারের উপর আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে যে এটা কতটা স্টেবল, কতটা মানে প্রপার ওয়েতে আছে, এটার স্টেবিলিটি এক্সটেন্ড কতটুকু আছে এটা পরীক্ষা করতে হবে। এবং অল ওভার বাংলাদেশ সব জায়গায় আমাদের একটা অথরিটির মাধ্যমে এটা পরীক্ষা করতে হবে যে সবগুলা এক্সিস্টিং বিল্ডিং এটাকে কি প্রপারলি আছে নাকি এটা রেট্রোফিট করতে হবে, এটার একটা রিপোর্ট অ্যানালাইসিসের মধ্যে দিয়ে যাইতে হবে। সেটাকে বলছে ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট অথবা আপনার স্ট্রাকচারাল সেফটি অডিট, এগুলো আমাদের করতে হবে। কারণ আমরা যতই দুর্যোগ ব্যবস্থাপনা করি এটা মানে আগের কাজ, প্রথমের কাজ, তারপরে এটা গেল এক্সিস্টিং বিল্ডিং, তারপরে আমরা যারা নতুন বিল্ডিং করছি তাদেরকে অবশ্যই কোড মেনে ডিজাইন করতে হবে এবং এই কোডটা রিভাইজ করতে হবে। আপনি যেটা বলছেন নতুন টেকনোলজি অ্যাডাপ্ট করতে হবে, অ্যাডাপ্ট করবেন কি ইন্ডিভিজুয়ালি না, এটা একটা কোডের মাধ্যমে করতে হবে, কোডটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, সার্বজনীনভাবে এটা মেনটেন করতে হবে। আমরা দেখেন আমাদের কতটা মানে আমরা এক একটা জিনিস এক এক জায়গায় রয়ে গেছে। যেমন আমাদের ইমারত নির্মাণ বিধিমালা একটা জিনিস, ন্যাশনাল বিল্ডিং কোড একটা জিনিস, আবার ড্যাপ আর একটা জিনিস। এই তিনটা বিল্ডিং কোড যদি থাকে, ইমারত নির্মাণ বিধিমালাটা কি? তার মানে ইমারত নির্মাণ বিধিমালা বানাচ্ছি আবার বিল্ডিং কোড আলাদা বানাচ্ছি, এটা এই জন্য ওয়ার্ক করছে না। এটা একসাথে সমন্বিত হতে হবে। এবং এই যে আমরা শুধু কত স্কোয়ার ফিট কনস্ট্রাকশন হবে আমরা এই হিসাব মিলাতে এই পর্যন্ত আসছি। আমাদেরকে শেষ করতে হবে, সময় শেষ হয়ে আসছে। তো আমাদের শুধু কি স্কোয়ার ফিটের হিসাব, এই বিল্ডিং এই কনস্ট্রাকশনটা কিভাবে হচ্ছে, অ্যাপ্রুভালের পরে কিভাবে যাচ্ছে, এই অডিট কে করবে? আমরা তো শুধু একটাই প্রতিষ্ঠান আমাদের মহামান্য রাজুক, এবং সেইটা শুধু স্কোয়ার ফিটের হিসাবের গণ্ডির মধ্যে আটকে আছে। কিন্তু আমাদের ইমপ্লিমেন্টেশনে কোড মেনে হচ্ছে কিনা, কোডটা রিভাইজ হচ্ছে কিনা, আমাদের যারা এক্সপার্ট তারা প্রতিনিয়ত কোডের ব্যাপারে সচেতন কিনা, তাদের ট্রেনিংয়ের মধ্য দিয়ে যাচ্ছে কিনা, তাদের এই নলেজ শেয়ারিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা, ভবিষ্যৎ বিল্ডিংগুলো আরও কীভাবে আর্থকোয়েক রেজিস্ট্যান্ট হতে পারে সেই বিষয়ে আমাদের আরও কোনো মানে ডিজাইনের ফেজেই কাজ করা যায় কিনা, এ নিয়ে কোনো মানে কাজ হচ্ছে না বলে আমার, পর্যাপ্ত কাজ হচ্ছে না বলে আমার মনে হয়। আমার মনে হয় এই যারা কারিগরি পার্সোনেল আছে, মানে ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, যারা এই পেশার সাথে জড়িত, এদের প্রপার ট্রেন আপ করা ছাড়া এই দুর্যোগকে, এই বিষয়কে কোনোভাবে মিটিগেট করা সম্ভব না। আপনাকে ধন্যবাদ। মনসুরুল হক, তৌহিদা সুলতানা রুনু, আবু হেলাল রশিদ রেজা, আপনাদের সবাইকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা।
আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। সবার জন্য অনেক অনেক শুভকামনা।